আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ের পৃষ্ঠা 11 থেকে 12 এর বহু নির্বাচনী সৃজনশীল ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখব। প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন। 1 নম্বর, বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে? এর উত্তর হচ্ছে ফখরুদ্দীন মোবারক শাহ। এরপরে প্রশ্ন, শশাঙ্কের মৃত্যুর পর 100 বছরকে মৎস্যন্যায়ের যুগ বলা হয়, কারণ তখন? এর উত্তর হচ্ছে 1 ও 3, অর্থাৎ দেশে সর্বত্র বিশৃঙ্খলা বিরাজ করত এবং শাসকবর্গ সুশাসনের অক্ষম ছিল। এরপরে প্রশ্ন, একটি উদ্দীপক আছে, আমরা উদ্দীপক পড়ছি না, আমরা প্রশ্নে চলে যাচ্ছি। মাহিমের দাদুর বর্ণিত ঘটনায় কোন শাসনের চিত্র প্রতিফলিত হয়েছে? এর উত্তর হচ্ছে দ্বৈত শাসন। এরপরে প্রশ্ন, বর্ণিত ঘটনার ফলে? এর উত্তর হচ্ছে 1 ও 3, রাজস্ব আদায়ের ক্ষমতা অন্যের হাতে চলে যায় এবং জনগণের মধ্যে বিদ্রোহী মনোভাব জেগে ওঠে। এরপরে সৃজনশীল প্রশ্নে আমরা চলে আসি। তো প্রথম প্রশ্ন, ক, ভারতে প্রথম ভাইসরয় নিযুক্ত হন কে? এর উত্তর হচ্ছে ভারতে প্রথম ভাইসরয় নিযুক্ত হন লর্ড ক্যানিং। ক নম্বর প্রশ্ন, বাংলা 1176 সনে এদেশে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয় কেন? এর উত্তর হচ্ছে 1765 সালে লর্ড ক্লাইভ আনুষ্ঠানিকভাবে বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করলে এ বিস্তৃত অঞ্চলে রাজস্ব আদায়ের ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায় এবং প্রশাসনে ও তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। রাজস্বের দায়িত্ব পেয়ে ইংরেজরা প্রজাদের উপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে তা আদায়ের ব্যাপারে ব্যাপক চাপ সৃষ্টি করে। এর ওপর ইংরেজি 1768 সাল থেকে 3 বছরের অনাবৃষ্টির ফলে দেশে দুর্ভিক্ষ দেখা দেয়। মূলত এ দুটি কারণে বাংলা 1176 সনে দুর্ভিক্ষ দেখা দেয়, যা ইতিহাসে 76-এর মন্বন্তর বাংলা 1176 সন অনুযায়ী নামে পরিচিত। এরপরে প্রশ্ন, উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির মতো ঊনবিংশ শতাব্দীতেও বাংলায় কিসের উদ্ভব ঘটেছিল? ব্যাখ্যা করো। এর উত্তর হচ্ছে, উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির মতো ঊনবিংশ শতাব্দীতে বাংলায় নবজাগরণের উদ্ভব ঘটেছিল। উদ্দীপকে বর্ণিত নবীনপুর এলাকায় স্থানীয় প্রভাবশালী ও সম্পদশালী এক ব্যক্তির উদ্যোগে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজ প্রতিষ্ঠিত হয়। ধীরে ধীরে এলাকার মানুষের মধ্যে শিক্ষার আলো প্রজ্বলিত হয়। অপরদিকে শিক্ষিত নারী রায়হানা নারী হিসেবে শিক্ষায় বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে তোলেন। এ পরিস্থিতির সাথে ঊনবিংশ শতাব্দীর বাংলার পরিস্থিতি তুলনা করলে বলা যায়, ইংরেজদের সহযোগিতায় রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনুরূপ ভূমিকা পালন করে সমাজ সংস্কারে যথেষ্ট অবদান রেখেছিলেন। সে সময় ইংরেজদের দ্বারা প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে মানুষের মধ্যে নতুন চেতনার স্ফুরণ ঘটতে থাকে। বহুকালের প্রচলিত বিশ্বাস, ধ্যান ধারণা, নানা সংস্কার বিধান সম্পর্কে তাদের মনে সংশয় ও প্রশ্ন জাগতে থাকে। হিন্দু সমাজ থেকে সতী দাহের মতো প্রথার বিরুদ্ধে রীতিমতো আন্দোলন শুরু হয়। বিধবা বিবাহের পক্ষে মত তৈরি হয়। সর্বোপরি বাংলায় এক নবজাগরণ সৃষ্টি হয়। এরপরে প্রশ্ন, রায়হানার মতো শিক্ষিত নারীর জন্য এদেশের নারী শিক্ষার পথ সুগম হয়েছে, উক্তিটির যথার্থতা নিরূপণ করো। এর উত্তর হচ্ছে, রায়হানার মতো শিক্ষিত নারীর জন্য এদেশের নারী শিক্ষার পথ সুগম হয়েছে। প্রশ্নোক্ত বক্তব্যটি যথার্থ। উদ্দীপকে উল্লেখিত রায়হানা নারী শিক্ষার বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে তোলেন। মধ্যযুগে সামাজিক অনুশাসন ও বিধিনিষেধের দাপটে বাঙালি নারী সমাজ ব্যাপকভাবে পিছিয়ে ছিল, কিন্তু এদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠা হওয়ার পর ইংরেজরা তাদের শাসন পাকাপোক্ত করার লক্ষ্যে এদেশীয়দের মধ্য থেকে আধুনিক শিক্ষায় শিক্ষিত একটি অনুগত শ্রেণী তৈরিতে মনোযোগ দেয়। তাই ইংরেজরা এদেশের বেশিরভাগ আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে। ইংরেজদের পাশাপাশি প্রভাবশালী ও সম্পদশালী ব্যক্তিরাও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে ধীরে ধীরে এলাকার মানুষের মধ্যে শিক্ষার আলো প্রজ্বলিত করেন। ফলে এলাকায় মানুষের মাঝে শিক্ষা সচেতনতা বৃদ্ধি পায়। নারী সমাজ তখনও সচেতন হয়ে উঠতে পারেনি, কিন্তু এ সময়
কতিপয় শিক্ষিত নারী প্রতিষ্ঠায় নারীদের মাঝে আস্তে আস্তে সচেতনতা বৃদ্ধি পেতে থাকে। তাদের প্রচেষ্টায় দেশের বিভিন্ন স্থানে নারীদের জন্য বিভিন্ন স্কুল প্রতিষ্ঠিত হয়। বিশেষ করে বিভিন্ন স্থানে বালিকা বিদ্যালয় গড়ে ওঠে। নারীরা বুঝতে পারে নিজেদের তথা সমাজের সার্বিক উন্নতির জন্যই তাদের শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। তাই নারীরা শিক্ষা গ্রহণ করার প্রতি আগ্রহী হয়ে ওঠে। উপযুক্ত আলোচনার আলোকে আমরা বলতে পারি, রায়হানার মতো শিক্ষিত নারী জন্যই এদেশের নারী শিক্ষার পথ সুগম হয়েছে। এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নে চলে আসি। প্রথম প্রশ্ন হচ্ছে, ইংরেজ শাসনকে ঔপনিবেশিক শাসন বলা হয় কেন? এর উত্তর আমরা লিখতে পারি, ঔপনিবেশিক শাসনের বৈশিষ্ট্য হচ্ছে দখলদার শক্তি চিরস্থায়ীভাবে শাসন প্রতিষ্ঠা করতে আসে না। এক্ষেত্রে যতদিন শাসক হিসেবে থাকবে ততদিন সে সেই দেশের ধন সম্পদ নিজ দেশে প্রচার করবে। একসময় তাদের শাসনের বিরুদ্ধে স্থানীয় মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠলে বা শাসন করার সুবিধাজনক মনে না হলে তারা নিজ দেশে চলে যায়। এভাবে অন্য কোনো দেশের উপর জুড়ে বসাকে দখলদারদের ঔপনিবেশ শাসন বলে। প্রথমে বাংলা এবং পরে ভারত উপমহাদেশে ইংরেজরা যে শাসন প্রতিষ্ঠা করে তার বৈশিষ্ট্য উপরের সংজ্ঞার সাথে মিলে যায়। এ কারণে বাংলা ও ভারতে ইংরেজ প্রতিষ্ঠিত শাসনকেই ঔপনিবেশিক শাসন বলা হয়। এরপর 2 নম্বর প্রশ্ন, বাংলায় ইংরেজ শাসন প্রতিষ্ঠার দুটি কারণ উল্লেখ করো। উত্তর, পলাশী যুদ্ধ ও বিশ্বাসঘাতকতা বাংলায় ইংরেজ শাসন প্রতিষ্ঠার একটি প্রধান কারণ। 1757 সালে পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজয় ঘটে। মির্জাফর, জগৎ শেঠ প্রমুখের ষড়যন্ত্রে নবাব সেনাবাহিনী নিষ্ক্রিয় থাকে। এর ফলে ইংরেজরা বাংলার রাজনৈতিক ক্ষমতা দখল করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক স্বার্থ ছিল আরেকটি গুরুত্বপূর্ণ কারণ। বাংলার উর্বর ভূমি ও সমৃদ্ধ বাণিজ্য ইংরেজদের আকৃষ্ট করে। লাভ নিশ্চিত করতে তারা প্রশাসনিক ক্ষমতা নিজেদের হাতে নেয়। এভাবেই বাংলায় স্থায়ীভাবে ইংরেজ শাসনের প্রতিষ্ঠা ঘটে। এরপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্বৈত শাসন প্রবর্তনের ফলে নবাব কেন ক্ষমতাহীন হয়ে পড়েন? ব্যাখ্যা করো। এর উত্তর হচ্ছে, রবার্ট ক্লাইভ দিল্লির সম্রাটের কাছ থেকে দেওয়ানি লাভের পর বাংলা নবাবকে বৃত্তিভোগীতে পরিণত করে দ্বৈত শাসন প্রবর্তন করেন। এ ব্যবস্থায় ক্লাইভ বাংলার নবাবের উপর শাসন ও বিচার বিভাগের দায়িত্ব অর্পণ করলেন এবং রাজস্ব আদায় ও প্রতিরক্ষার দায়িত্ব ন্যস্ত করেন কোম্পানির উপর। এভাবে অর্থ ও প্রতিরক্ষার দায়িত্ব হারিয়ে নবাব ক্ষমতাহীন হয়ে পড়েন। এরপর 4 নম্বর প্রশ্ন হচ্ছে, 76-এর মন্বন্তরের কারণ ব্যাখ্যা করো। এর উত্তর হচ্ছে, 1765 সালে লর্ড ক্লাইভ আনুষ্ঠানিকভাবে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করলে এ বিস্তৃত অঞ্চলের রাজস্বের দায়িত্ব পেয়ে ইংরেজরা প্রজাদের উপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে তা আদায় ব্যাপারে চাপ সৃষ্টি করে। এর ওপর ইংরেজ 1768 সাল থেকে 3 বছরের অনাবৃষ্টির ফলে দেশে খাদ্যের অভাব বা দুর্ভিক্ষ দেখা দেয়। মূলত ব্রিটিশদের অতিরিক্ত করের বোঝা এবং 3 বছরের অনাবৃষ্টির কারণে 76-এর মন্বন্তর হয়েছিল।